যজ্ঞের আগুন দপ করে জ্বলে ওঠে। তান্ত্রিক এক পা পিছিয়ে যায়। প্রথমবার তার গলায় ভয়। না, এটা সম্ভব না। সে চিৎকার করে ওঠে, ওকে ধরে রাখ, ও যেন পালাতে না পারে। চাঁদপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই কাল শ্মশান। দিনে জায়গাটা শান্ত, কিন্তু রাত হলেই বদলে যায় সবকিছু। কেউ সেখানে যায় না, কারণ সবাই জানে ওই শ্মশানে একটা অভিশাপ আছে। এই গ্রামের পাশের যে কালী শ্মশানটা আছে, ওটা কিন্তু সবসময় এমন শান্ত ছিল না। কিন্তু কেন? কারণ সেই জায়গার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর নাম, কাল রুদ্র। অনেক বছর আগে এই গ্রামেই থাকতো এক তান্ত্রিক। কারো সঙ্গে মিশত না, কিন্তু তার শক্তি ছিল ভয়ঙ্কর শক্তি। এক অমাবস্যার রাতে সে ঠিক করল এমন এক সাধনা করবে যার মাধ্যমে সে মৃত আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারবে। গ্রামের কিছু লোভী মানুষ তার সঙ্গে যোগ দিল। তারা ভেবেছিল এই শক্তি পেলে তারা অমর হয়ে যাবে। কিন্তু যে শক্তির সঙ্গে তারা খেলছিল সেটা তাদের ধারণার বাইরে ছিল। সেই রাতে শ্মশানে শুরু হলো সেই সাধনা। চারদিকে আগুন, মন্ত্র, অদ্ভুত শব্দ। হঠাৎ সবকিছু বদলে গেল। আগুন ছড়িয়ে পড়ল চারদিকে, আর সেই আগুনের মাঝখানে কাল রুদ্র হাসছিল। তারপর হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল। তারপরে কি হলো? আর সেই তান্ত্রিক, সে কি আর ফিরে এসেছিল? তারপর থেকে এই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতি অমাবস্যার রাতে একজন করে মানুষ হারিয়ে যায়। কেউ চিৎকারও করতে পারে না, কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নেই। কোথায় যায় তারা? কেউ জানে না, কিন্তু গ্রামের লোকেরা বলে কাল রুদ্র ফিরে এসেছে, আর সে এখনো তার অসমাপ্ত সাধনা শেষ করার চেষ্টা করছে। মনে রাখিস রবি, অমাবস্যার রাতে কখনো ওই শ্মশানের দিকে যাস না। এই বলে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। কিন্তু তার কথাগুলো রবির মনে এক অদ্ভুত কৌতূহল জাগিয়ে তুলল। আর সেই কৌতূহলেই রবি সিদ্ধান্ত নিল সে ওই শ্মশানে যাবে। সেই রাতটা যেন আর শেষই হচ্ছিল না। রবি শুয়েছিল, কিন্তু তার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। অন্ধকার ঘরের নিস্তব্ধতায়
বারবার ভেসে উঠছিল সেই অদ্ভুত কথাগুলো। কিছু একটা ঠিক ছিল না। মনের ভেতর ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অজানা টান, যেন কেউ তাকে ডাকছে। আর সেই টানেই একটা সিদ্ধান্ত নিল রবি। সে যাবে ওই শ্মশানে। যে রহস্য এতদিন লুকিয়েছিল সে নিজেই তার সামনে দাঁড়াবে। পরের দিন সকালে রবি প্রতিদিনের মতোই বাজারে গেল। চারদিকে মানুষের ভিড়, সবজি বিক্রেতার ডাক, দামাদামির শব্দ, সবকিছুই যেন একেবারে স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই কিছু একটা অস্বাভাবিক লুকিয়েছিল। রবি একটা সবজির দোকানের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার কানে এলো দুজন অচেনা মানুষের কথা। তারা একটু দূরে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছিল। আজ রাতে কাজটা হবে, ওই জায়গায় কেউ আসবে না, সবাই ওটাকে ভয় পায়। রবির হাত থেমে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে তাদের দিকে তাকালো। কিন্তু লোক দুটো এমনভাবে কথা বলছিল যেন তারা চাইছিল না কেউ তাদের শুনুক। রবি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার মনে হচ্ছিল এই কথাগুলোর পেছনে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, এবং হয়তো আজ রাতটাই সবকিছুর শুরু হতে চলেছে। অমাবস্যা রাত, চারদিকে ঘন কুয়াশা, হাওয়া ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। এই নিস্তব্ধতার মাঝেই রবি একা শ্মশানের দিকে এগিয়ে যায়। হঠাৎ সে দূরে একটা আলো দেখতে পায়, একটা আগুন, মৃদু কিন্তু স্পষ্ট। রবির বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে লুকিয়ে এগোতে থাকে, যেন কেউ তাকে দেখতে না পায়। তারপর সে যা দেখে, একটা আগুন জ্বলছে, আর সেই আগুনের সামনে একজন বসে আছে। কালো কাপড়, মাথা নিচু। সে মন্ত্র পড়ছে একটা অদ্ভুত ভয়ঙ্কর সুরে। রবি স্থির হয়ে যায়, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে পাশে। সে দেখে আরও ২-৩ লোক। তারা মাটি খুঁড়ছে। তাদের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো। হঠাৎ একজন ফিস করে বলে, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আর একজন বলে, ভয় নেই, কেউ আসবে না। রবির চোখ বড় হয়ে যায়। সে বুঝতে পারে এটা শুধু তান্ত্রিক না, এখানে অন্য কিছু হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আগুনের সামনে বসে থাকা তান্ত্রিক ধীরে ধীরে মাথা তোলে। তার দৃষ্টি সোজা সামনে স্থির হয়ে যায়। রবির বুক কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে নিতে চায়, কিন্তু তার পা পড়ে যায় মাটিতে পড়ে থাকা একটা শুকনো ডালের উপর। নিস্তব্ধতা ভেঙে শব্দটা ছড়িয়ে পড়ে চারদিকে। কে ওখানে? ঠিক সেই মুহূর্তে অন্ধকারের আড়াল থেকে দুটি ছায়া হঠাৎ ঝাঁপিয়ে পড়ে রবির উপর। সেই কিছু বুঝে ওঠার আগেই লোহার মতো শক্ত হাতে তাকে চেপে ধরা হয়। রবি ছটফট করতে থাকে, কিন্তু সেই শক্তির কাছে সে সম্পূর্ণ অসহায়। তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেই ভয়ঙ্কর তান্ত্রিকের সামনে। কে তুমি? তুমি তো কাল রুদ্র না। সত্যিটা বুঝতে পারলো। তাহলে কাল রুদ্রকে? কাল রুদ্র ছিল অনেক আগে। সে আমাদের পথে বাধা ছিল। সে চাইতো না এই শ্মশানে কেউ এই কাজ করুক। মানে সে খারাপ ছিল না, না, সে আমাদের জন্য সমস্যা ছিল।
তাই আমরা তার নামকেই ভয় বানিয়ে দিলাম। এখন সবাই ভাবে সবকিছু কাল রুদ্র করে, আর আমরা অন্ধকারে কাজ চালিয়ে যাই। তোমরা আসলে কি? যেটা কাল রুদ্র থামাতে চেয়েছিল, আমরা সেটা শেষ করতে এসেছি। হঠাৎ চারপাশে এক হালকা বাতাস উঠতে শুরু করে। সেই বাতাসে সবার পোশাক ধীরে ধীরে নড়তে থাকে, যেন অদৃশ্য কিছু চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে লোকগুলোর মুখে ভয় ফুটে ওঠে। তাদের মধ্যে একজন কাঁপা গলায় ফিসফিস করে, এইটা আমাদের কাজ না। কিন্তু বাতাসটা থামে না, বরং ধীরে ধীরে আরো জোর পেতে শুরু করে। চারপাশের পরিবেশ বদলে যায়, আর তাদের চোখে স্পষ্ট হয়ে ওঠে ভয়। অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে, স্থির, একদম চুপচাপ। তান্ত্রিক হঠাৎ থেমে যায়। তার মুখে প্রথমবার ভয় দেখা যায়। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, কিন্তু পুরোটা দেখা যায় না। শুধু একটা কণ্ঠস্বর, আমি তোকে থামাতে বলেছিলাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই ছায়া। চারপাশের হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায়। যজ্ঞের আগুন দপ করে জ্বলে ওঠে। তান্ত্রিক এক পা পিছিয়ে যায়। প্রথমবার তার গলায় ভয়। না, এটা সম্ভব না। সে চিৎকার করে ওঠে। ওকে ধরে রাখ, ও যেন পালাতে না পারে। লোকগুলো রবির দিকে এগিয়ে আসে। রবি চারদিকে তাকায়। পালানোর কোনো রাস্তা নেই। লোকগুলো তাকে ঘিরে ফেলে। ঠিক তখন হঠাৎ রবির চারপাশে একটা হালকা আলো জ্বলে ওঠে। আগুন কাঁপতে থাকে। হাওয়া জোরে বইতে শুরু করে। লোকগুলো একে একে পিছিয়ে যায়। কি হচ্ছে এটা? অন্ধকারের সেই ছায়া এবার আরও স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ মাটিতে আঁকা চিহ্নগুলো জ্বলে ওঠে। ভুয়োতান্ত্রিক চিৎকার করে, না, এটা বন্ধ কর। সে হাঁটু গেড়ে পড়ে। আমরা তো শুধু শক্তি চাইছিলাম। অন্ধকার থেকে কণ্ঠস্বর ভেসে আসে, শক্তি সবাই সহ্য করতে পারে না।